আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পড়াবো তোমাদের সপ্তম শ্রেণীর নাটিকা আছে একটা, সেই ছেলেটি। তাহলে ক্লাস শুরু করে দিই, সবাই মনোযোগ দাও। নাটিকা আমরা সেই ছেলেটি যে পড়ছি, সেই ছেলেটি লিখেছেন হচ্ছে মামুনুর রশিদ। উনি জন্মগ্রহণ করেছেন 1948 সালে 29 ফেব্রুয়ারি। উনি বাংলাদেশের নাগরিকত্ব, জাতীয়তাতে বাংলাদেশি। তিনি একজন নাট্যকার, অভিনেতাও। অনেক সুন্দর সুন্দর নাটক আছে ওনার। কর্মজীবন 1967 থেকে বর্তমান। দাম্পত্য সঙ্গী হচ্ছে গহর আরা চৌধুরী, সন্তান হচ্ছে শাহনাজ মামুন কন্যা আর আদিব রশিদ মামুন পুত্র। পিতামাতা হচ্ছে হারুনুর রশিদ আর মা হচ্ছে রোকেয়া খানম। আত্মীয় হচ্ছে কামরুল হাসান খান। 21 পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার মানে কি, এখানে তার বাবা মার নাম আছে, তারপরে তার কন্যা পুত্রের নাম আছে, তার ভাই কামরুল হাসান তার নাম আছে। তিনি একজন সফল নাটকার এবং অভিনেতা। তিনি 21 পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি অনেক সুন্দর নাটক করেন, তোমরা টিভিতে অনেকে হয়তো দেখে থাকবে। উনি জন্মগ্রহণ করেছেন ঘাটাইল, টাঙ্গাইল জেলায় ঘাটাইলে 1948 সালে। 1967 থেকে তিনি চাকরিতে ঢুকেছেন কর্মজীবনে এবং বর্তমান এখন পর্যন্ত তিনি কর্মজীবনে আছেন। তাহলে ওনার কিছু বই এখানে দিয়েছি, দেখো। মানুষ, ছেলেবেলার কথা, ওরা কদম আলী, আরও অনেক বই আছে ওনার। উনি একজন সফল মানুষ, জীবনে অনেক সফলতা অর্জন করেছেন। এরপরে আমরা সেই ছেলেটি গল্পের কিছু শব্দার্থ দেখি। শব্দার্থগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে, গল্পটা যখন আমরা পড়বো বা ভিতরে যাব তখন কিছু শব্দ থাকে যেগুলোর অর্থ আমরা হয়তো বুঝতে পারি না, এই জন্য আগেই শব্দার্থ দিয়ে দিয়েছি। আর আমি তো তোমাদের নাটকটা রিডিং পড়াবো না, আমি জাস্ট মূল জিনিসগুলো তোমাদের ধারণা দিয়ে দিব, যেন তোমরা রিডিং তো সহজ, বুঝেই ফেলবা পড়ে। এই জিনিসগুলো থাকলে তোমরা কাজে লাগাতে পারবা। তাহলে শব্দের অর্থগুলো আমরা পড়ি। অবশ্যই আসা মানে শক্তি হারিয়ে ফেলা। এক্ষুনি মানে এখনই। ওয়ার্নিং বেল মানে সতর্ক করার জন্য বাজানো ঘন্টা। চন্দনা মানে পাখির নাম। ফেরি করা মানে পথে পথে ঘুরে জিনিস বিক্রি করা। মতলব অর্থ হচ্ছে ফন্দি। আর শালিক একটা পাখির নাম। স্কুল কামাই করা মানে স্কুল ফাঁকি দেওয়া। হাওয়াই মিঠাই মানে চিনি দিয়ে তৈরি করা এরকম একটা খাবার। তাহলে এখানে কিছু শব্দার্থ দেওয়া হলো। সেই ছেলেটি একটা নাটিকা, মামুনুর রশিদের লেখা। এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন, মানে শারীরিক ও মানসিক সুবিধা বঞ্চিত শিশু, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, শিশুর প্রতি সহানুভূতি নিয়ে তিনি এই নাটিকাটি লিখেছেন। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আর্য, সোমেন ও সাবু 3 বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে, কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না, কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আর্যর জন্য আস্তে আস্তে হাঁটে, তাতে স্কুলে যেতে দেরি হয় এবং শিক্ষকের কাছে বকুনি খায়। আসলে হয়েছিল কি, আর্য ছোটোবেলায় ভীষণ অসুখে পড়েছিল। তাতে তার পা সরু হয়ে যায়, কিন্তু আর্য জানে না কেন তার পা অবশ্যই আসে। তার মা জানেন আর্যর অসুখের কথা, আর তিনি শুধু কাঁদেন। এই হচ্ছে মোটামুটি আমাদের নাটকের কাহিনীটা, নাটিকার কাহিনীটা। একটা প্রতিবন্ধী ছেলে, তার ছোটোবেলায় অসুখ হয়। সেই অসুখ হওয়ার পরে তার পাটা অবশ্যই আসে, সরু চিকন হয়ে যায় পাটা, এবং হাঁটাচলা করতে গেলে পাটা মাঝে মাঝে অবশ্যই আসে। সে বন্ধুদের সাথে তাল মিলিয়ে ঠিকমতো স্কুলে যেতে পারে না। আবার কোনো কোনো সময় বন্ধুরা চলে যায়, সে রাস্তায় বসে থাকে, যেতে পারে না। সেটারই কাহিনী, তোমরা রিডিংটা পড়লেই বুঝতে পারবা। তাহলে আমরা পরের অংশে যাই। এখানে কিছু ঘটনা আমি দিয়েছি, দেখো। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আর্য বন্ধুদের স্কুলে যেতে বলে। সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে, সে তাদের সাথে কথা বলে, তারা চলে যায়। আর্যভাবে পাখি কিংবা মেঘ যদি তাকে উড়িয়ে নিয়ে স্কুলে যেত। এদিকে লতিফ স্যার আর্যকে ক্লাসে না দেখে সোমেনের কাছে ঘটনাটি জানে এবং সোমেনদের সঙ্গে আর্যর খোঁজে রওনা হয়। আর্যকে দেখে তিনি বুঝতে পারেন যে আর্যর পা অবশ্যই আসা একটা রোগ। তখন লতিফ স্যারের কথায় সোমেনদের মনে সহানুভূতি জাগে। তাদের সহায়তায় আর্য স্কুলে যায়। এই যে ঘটনাটা, একটা মানুষ অসুস্থ, তাকে আমরা সহযোগিতা করব। আমরা যখন ছোট থাকি অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু বড়রা যখন আমাদের ঘটনাগুলো বুঝিয়ে দেয় তখন আমরা কী করি, সেই ঘটনাগুলো মাথায় ঢুকে গেলে আমরা নিজের থেকে সহানুভূতিশীল হয়ে যাই এবং মানুষকে সহযোগিতা করি আমরা। তাহলে এখানে এরকমই একটা ছেলে, দেখো। এখানে তোমাদের বইয়ের যে ঘটনাগুলো পড়লাম তারই কিছু ছবি আছে। একদিন স্কুলে আসার পথে সে হাঁটতে হাঁটতে তার পা ব্যথা হয়ে যায়, অবশ হয়ে যায়, সে বসে থাকে। তারপর একটা পাখির সঙ্গে সে কথা বলে। আবার আরেকদিন গাছতলায় বসে থাকে, সে হাওয়াই মিঠাইওয়ালার সঙ্গে কথা বলে। এই যে দেখো, সোমেন স্যারকে দেখাচ্ছে এখানে, তার বন্ধুদের দেখাচ্ছে, তারা স্কুলের মাঠ থেকে বের হচ্ছে আর্যর খোঁজ করার জন্য। তোমাদের বইয়ের মধ্যেই ছবিগুলো আছে।
গল্পটা ভালো করে বোঝার জন্য আমি এখানে আরও দিয়ে দিয়েছি ছবিগুলো। পরের অংশে দেখো, মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি নাটকের কাহিনীটি একটি ছোট্ট ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছে, যার নাম আরজু। আরজু একজন মেধাবী ও কৌতূহলী ছেলে, কিন্তু তার শরীরে একটা রোগ বাসা বাঁধে। সে পোলিওতে আক্রান্ত হয়, যার কারণে পা ধীরে ধীরে অবশ হয়ে যায়। এ কারণে আরজু ঠিকমতো স্কুলে যেতে পারে না, অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না। তবু তার জীবনের প্রতি আশাবাদ এবং স্বপ্ন দেখা থেমে থাকে না। নাটকে আরজুর পাশাপাশি আরও কয়েকটি চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বন্ধু সাবু, তার বন্ধু, তাকে নিয়ে স্কুলে যায় এবং বিভিন্ন সময় সাহায্য করে। লতিফ স্যার আরজুর স্কুলের শিক্ষক, যিনি আরজুর প্রতি খুব যত্নশীল এবং তার প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করেন। মিঠু আরজুর আরেক বন্ধু, সে সবসময় তার পাশে থাকে। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো আইসক্রিমওয়ালা এবং হাওয়াই মিঠাইওয়ালা, যারা গ্রামের মধ্যে ঘুরে ঘুরে আইসক্রিম আর হাওয়াই মিঠাই বিক্রি করে। তারা শুধু আরজুর বন্ধু নয়, বরং গ্রামের শিশুদেরও আনন্দের উৎস। সোমেন নামে একজন চরিত্র আছেন, যিনি আরজুর পরিবার এবং তার পরিস্থিতি নিয়ে অনেক চিন্তিত থাকেন। তিনি সবসময় চেষ্টা করেন আরজুকে ভালোভাবে খেয়াল রাখতে এবং তাকে সাহায্য করতে। তাহলে দেখো, এখানে আমরা মোটামুটি নাটকটা রিডিং না পড়েই ঘটনা এই অংশটুকু যদি আমরা খেয়াল করি, পড়ি, তাহলে কিন্তু আমাদের নাটিকাটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, তারপরে দেখা বলতেছে আরজু যখন স্কুলে যেতে পারে না তখন তার মনে কষ্ট হয়, কিন্তু সে হাল ছাড়ে না। সে তার বন্ধুদের কাছ থেকে শেখে, বই পড়ে, নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করে। তার পা অবশ্যই আসলেও সে মনের জোর, জীবনের প্রতি ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায়। নাটকটি আরজু সংগ্রাম, তার আশার কথা এবং একজন অসহায় শিশু কীভাবে জীবনকে ভালোবাসতে শেখে সেই কাহিনী তুলে ধরা হয়েছে। এই নাটকের মাধ্যমে সমাজের এমন শিশুদের কষ্ট, তাদের জীবনের প্রতি সংগ্রাম, তাদের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মামুনুর রশিদ দেখিয়েছেন কীভাবে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও একজন শিশু জীবনের প্রতি আশাবাদী থাকতে পারে এবং তার স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করতে পারে। তার মানে কি, আমরা এই গল্পটা থেকে, নাটিকাটি থেকে আমরা কি শিখছি? যে ছেলেটা অসুস্থ, তার পা অবশ্যই আসে, তার পা চিকন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তার মনের আশা, সে আশা কিন্তু ছাড়ে না, সে আশাবাদী। হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে স্বপ্ন দেখে, সে ভালো হবে, সে বন্ধুদের সাথে একসাথে স্কুলে যাবে, সে ভালো লেখাপড়া করবে, সে জীবনে বড় হবে, এরকম সে অনেক স্বপ্ন দেখে। তাহলে আমরা এই নাটিকাটা থেকে কি শিখছি? যে জীবনে এরকম দুঃখ কষ্ট আসবে, আমাদের সেটার সাথে সংগ্রাম করতে হবে। আমাদের আশেপাশে কেউ যদি এই ধরনের থাকে, আমরা তাদের কী করব? নিজের দায়িত্ব মনে করে তাদের সহযোগিতা করব, তাদের কাজে এগিয়ে আসব, তাদেরকে মনে সাহস দেব। তাহলেই কি হবে? আমাদের মানবিকতা প্রকাশ পাবে। তাহলে এই নাটিকাটা থেকে আমরা কি শিখলাম? দেখো, যে নাটিকাটা থেকে আমরা শিখলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিকতা বোধ থাকতে হবে। আমাদের আশেপাশে যারা থাকবে, কোনো সমস্যা থাকলে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, এবং এই প্রতিবন্ধী যারা থাকবে তাদেরকে দেখে হেয় করা যাবে না, ছোট করা যাবে না, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কাজে সহযোগিতা করতে হবে। তাহলে সেই ছেলেটি নাটিকার সাথে তোমার জীবনের বা চারিপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা লেখো। বলতেছে যে আমরা যে এই নাটিকাটি পড়লাম, তোমার আশেপাশে কেউ এরকম আছে কিনা, সেটা যদি থাকে তুমি তোমার মতো করে লিখে দিবা। এখানে যেটা আছে সেটাই যে লিখতে হবে তা না, তুমি তোমার মতো করে লিখবা। এটা একটা মর্মস্পর্শী কাহিনী, মানুষের জীবনের সাথে সম্পর্ক থাকতেই পারে। আমাদের আশেপাশে এরকম অনেক প্রতিবন্ধী আছে যাদেরকে আমরা দেখে আমাদের মন খারাপ হয়, বা আমরা তাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে চেষ্টা করি। তো এখানে একজনের কথা বলছে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা চারপাশে বাস্তবতায় কিছু মিল খুঁজে পাওয়া যেতে পারে। আমার জীবনে বা চারিপাশে এমন অনেক মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতা বা অন্যান্য সমস্যার কারণে জীবনের সাধারণ পথ চলা থেকে পিছিয়ে পড়েছেন। তবে এই সমস্যাগুলো তাদের স্বপ্ন দেখা বা এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। যেমন আমি এমন একজনকে চিনি, যিনি শারীরিকভাবে অক্ষম হলেও শিক্ষা ও মেধা জোরে নিজের একটি স্থায়ী অবস্থান তৈরি করেছেন। আরজুর মতো তার প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার দৃঢ় সংকল্প এবং জীবনের প্রতি ভালোবাসা তাকে সফল করেছে। এরকম আমার পাশে যেরকম এরকম পরিচিত মানুষ আছে, তোমার পাশেও এরকম পরিচিত মানুষ আছে। একটু খোঁজ করলে আমরা এরকম মানুষ পাবে, এবং তাদের যে সাহসিকতা বা তাদের যে সামনে এগিয়ে চলার মানসিকতা, এটা দেখে আমরাও শিক্ষা গ্রহণ করব। আমরা যারা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমরাও তাদের দেখে, আমরা এরকম অনেক ঘটনায় দেখি যে চোখে দেখে না কিন্তু কত সুন্দর গান করে, তারপরে হাতের কাজ করে কত সুন্দর, হ্যাঁ, তারপর কোরআন তেলাওয়াত করে কত সুন্দর। এক একজনের এক এক রকম মেধা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন, এবং আমরা ওনাদেরকে দেখে, এই ধরনের মানুষগুলোকে দেখে আমরা কী করবো? আমরা মনে জোর নিয়ে আসবো, সাহস নিয়ে আসবো, আমরাও হাল ছাড়বো না। জীবনে সফলতা করার জন্য আমরাও তাদের মতো কষ্ট সহ্য করব এবং বড় হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের চারিপাশে এরকম অনেক শিশু আছে যারা অর্থনৈতিক, সামাজিক, শারীরিক সমস্যার কারণে নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনকে গড়ে তুলতে পারছে না। তবে তারা সবসময় আশাবাদী থাকে এবং নানা বাধার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। নাটকে আরজুর সাথে এরকম বাস্তবতায় মিলে যায়। তার শারীরিক সীমাবদ্ধতা ছিল, তেমনি অনেকের জীবনে এরকম সীমাবদ্ধতা থাকে। তবে এই সীমাবদ্ধতাগুলো আমাদের স্বপ্ন দেখাতে এবং সেগুলো পূরণ করার চেষ্টা থেকে বিরত রাখতে পারে না। সেই ছেলেটি নাটিকাটি আমাদের শিখিয়ে দেয়, জীবনে যত বাধাই আসুক না কেন, আশাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে, আর সেই আগ্রহ সংকল্পে আমাদের সফলতা এনে দেবে। তাহলে আমরা কী করব? জীবনে আশা ছাড়বো না, আশাকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাব, তাহলে কি হবে? আমাদের সফলতা আসবে জীবনে।
তাহলে এই নাটিকাটার থেকে আমাদের কি হচ্ছে, আমাদের মানসিকতা শক্তিশালী হচ্ছে, আমাদের মনের মধ্যে সহানুভূতি আসছে, মানুষকে আমরা সহযোগিতা করব, বিভিন্ন প্রতিকূল কঠিন অবস্থা থেকে কিভাবে বের হয়ে আসব সেটার জন্য আমাদের মনে আশা জাগছে, সাহস জাগছে, আমরা পরিশ্রম করে কিভাবে বড় হব সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এই নাটিকাটার থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি, আমাদের শিক্ষণীয় অনেকগুলো দিক আছে। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সেই ছেলেটি ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা বইয়ের রিডিংটা ভালো করে পড়ে নিবা। আমি এখানে বইয়ের রিডিংটা আনি নাই, কারণ বইয়ের রিডিং পড়িয়ে সময় নষ্ট হয়, এর চেয়ে মূল কথাটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি এটা দেখলে তোমরা যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন সেটার উত্তর করতে পারবা। তাহলে সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।